ঠিক আছে। আচ্ছা, আশা করি হচ্ছে আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। আমার স্ক্রিন এবং কথা দুইটাই আপনাদের কাছে বোধগম্য কিনা আমাকে একটু জানান কেউ। হ্যাঁ স্যার, জি শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা হচ্ছে ডিরেক্ট আমাদের টু দা পয়েন্টে চলে যাই। আমি আপনাদেরকে মঙ্গলবারে বলেছিলাম একটা মিটিং লিংক দেওয়ার জন্য। তো এখানে হয়তো আরেকটা ক্লাস নিলে আজকে হয়তো আমরা কিছু প্রবলেমও সলভ করতে পারতাম। আর যাই হোক, অত ব্যস্ত ছিলেন আপনারা, আপনারা লিংক দিতে পারেন নাই। সো দ্যাটস ওয়াই আমরা আসলে আজকে যে সিলেবাসের ডোমেইনটা নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, গেল। সরি। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে জিনিসগুলো এইভাবে ডিসমিস হয়ে গেল কেন বলে। আচ্ছা, তো আমি হালকা আলোচনা বি সেকশন অলরেডি করেছিলাম। এখানে সি আর এতে করা হয় নাই। তো তার আমরা শুরু থেকেই হচ্ছে একটু আলোচনা করি, তারপর হচ্ছে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আমরা কি কি কোন কোন জিনিসগুলো আসলে পড়েছিলাম খেয়াল করে দেখি। আমরা এই যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, সেই ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা বেসিক্যালি পাওয়ার ব্যালেন্স ইন থ্রি ফেজ সিস্টেম, পার ইউনিট কোয়ান্টিটিস, চেঞ্জিং দ্য বেস অফ পার ইউনিট কোয়ান্টিটিস, নোড ইকুয়েশনস, সিঙ্গেল 14, এই মোটামুটি 1.9 থেকে 1.4 পর্যন্ত পড়েছিলাম। তারপর কিছু কিছু ক্লাসে আমি 3.3 3.4 পড়িয়েছিলাম। যাই হোক, সেটা সিলেবাসে নাই, ফাইনাল ইয়ার সিলেবাসে। আর এইখানে আরেকটা টপিক আমরা হচ্ছে দেখেছিলাম পাওয়ার ফ্লো সলিউশনসে। এখানে বেসিক্যালি 9.1 আর 9.2 এই দুইটা টপিক আমরা দেখেছিলাম। নিউটন রেফসন মেথড এটা দেখি নাই, বাট নিউটন রেফসন এবং গস সিডেল এই দুইটার মধ্যে কোনটা বেটার, কেন বেটার, এগুলো হালকা পাতলা আলোচনা করছিলাম আমরা। এন্ড গস সিডেলের কিছু প্রবলেম হচ্ছে আমরা দেখেছিলাম। সো এইটা আমাদের পোর্শনে ছিল। এরপর ডিটেইলসে আসলে ছিল আমাদের চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12। এই চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12 যেটা বেসিক্যালি আমাদের ফল্টস, এই ফল্টস গুলো আমরা কন্টেন্ট ওয়াইজ সিরিয়ালি এভাবে পড়েছি, বাট এইখান থেকে পড়ি নাই।
আমরা এই জিনিসটা পড়েছি আমাদের ইউনিট যেই নোটটা আছে সেই নোটটা থেকে। এই যে না, এটা তো ইউনিট 4 এর নোটটা হচ্ছে। এই যে এই নোটটা থেকে বেসিক্যালি আমরা হচ্ছে পড়েছিলাম আমাদের পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের যে ফল্টের যে পোর্শনটা আছে সেটা থেকে আমরা পড়েছিলাম। সো এইটা আপনাদের সিলেবাসে থাকবে, এই নোট পুরোটা। এই নোট থেকেই বেসিক্যালি আপনারা প্রিপারেশন নিলে মোটামুটি ভালো কিছু জিনিস হচ্ছে অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমাদের যেই চ্যাপ্টারটা পড়েছিলাম সেই চ্যাপ্টারটা ছিল চ্যাপ্টার 16। এই চ্যাপ্টার 16 আমরা হচ্ছে স্ট্যাবিলিটি প্রবলেমটা দেখেছিলাম, রোটন ডায়নামিক্স এবং সুইং ইকুয়েশন দেখেছিলাম, এবং এইটাও এই বই থেকে আমরা পড়ি নাই, পড়ছি আমরা হচ্ছে কোথা থেকে, ইউনিট 4 এর এই পোর্শনটা থেকে বেসিক্যালি আমরা পড়েছিলাম। হ্যাঁ, সো এইখান থেকে আমি আবারও বলছি, আমি ক্লাসে যা পড়াই নাই বা ক্লাসে যেই কথাগুলো আলোচনা করি নাই ওই জিনিসগুলো নিয়ে পরীক্ষার জন্য আসলে ওই জিনিসগুলো আপনি ইম্পর্টেন্স না দিলেও চলবে। অ্যাজ এ ফ্যাক্ট অফ বিং অ্যান ইঞ্জিনিয়ার আপনাকে আসলে সবকিছুই ভালো মতো বুঝতে হবে, বাট আমি বলতেছি পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষায় আপনি হচ্ছে ওই জিনিসগুলোই বেশি ফোকাস করবেন পরীক্ষায় ভালো করার জন্য, যেই জিনিসগুলো হচ্ছে আমি ক্লাসে আলোচনা করেছিলাম, ঠিক আছে? এখন একটু ডিপ ডাইভ দেই আমরা আসলে কোন কোন জিনিসগুলো কিভাবে আমাদের দেখা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, সো প্রথমত আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে স্যার মিডের সিলেবাসটা না দিলেই বেটার হয়, সো আমি মিডের সিলেবাসটা বাদ দিয়ে দিয়েছি। মিডের এই জিনিসগুলো পড়া হয়ে গেছে আপনাদের, সো মিডের সিলেবাস গুলো আমি আর ফাইনালে দেইনি। তারপরে হচ্ছে পাওয়ার ফ্লো সলিউশনের 9.1 পর্যন্ত আমাদের ছিল, সো ওই জিনিসটাও আমি হচ্ছে এখানে ইনক্লুড রাখি না। আমরা বেসিক্যালি হচ্ছে গস সাইডেলের মেথড থেকে জিনিসগুলো দেখবো, এটা থেকে একটা বড় মানে একটা ভালো প্রবলেম থাকবে, এইভাবে হচ্ছে প্রিপারেশন নিয়েন। তারপর হচ্ছে 10, 11 আর 12, এটা যেহেতু আমরা নোট থেকে পড়েছিলাম, সো আমরা নোটটাতেই ডিরেক্ট চলে যাই। আমরা ডিটেলস ফল্ট কি, ফল্টের প্রকারভেদ কি কি, অ্যাজাম্পশনের বেসিসে আমাদের প্রবলেম সলভ করতে হবে। সো আমরা বেসিক্যালি হচ্ছে অল্প কয়েকটা ক্যাটাগরির ফল্ট দেখেছিলাম। সিমেট্রিক্যাল ফল্ট, সিমেট্রিক্যাল ফল্টের কারেন্ট কিভাবে বের করতে হয়, তারপর সিমেট্রিক্যাল ফল্টের লেভেল কিভাবে বের করতে হয়, তারপর আমরা হচ্ছে প্রত্যেকটা প্রবলেম সলভ করে একটা টাইপের উদাহরণ করেছিলাম আমরা। হ্যাঁ, এই উদাহরণগুলো একটু ইম্পর্টেন্স দিয়ে, আর ফর্মুলাগুলো অনেক ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি ফর্মুলাগুলো অনেক ইম্পর্টেন্ট। আপনি হয়তো ক্লাসে যখন আমি এগুলো ডিরাইভেশন পড়িয়েছিলাম আপনার ডিরাইভেশন হয়তো বুঝেছেন বা অনেক কিছু হয়তো বুঝতে পারেননি। সো পরীক্ষার জন্য আবার বলতেছি, পরীক্ষার জন্য আসলে ডিরাইভেশন করার পর যে ফর্মুলাটা এসেছে ওই ফর্মুলাটা কিভাবে কাজ করে এইটাও যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং এ থাকে আপনি আসলে ভালো করতে পারবেন। কারণ আমি আসলে পরীক্ষাতে ওইভাবে কোনো ডিরাইভেশন দেইনি, ডিরাইভেশন পরীক্ষায় চাওয়া হয়নি। তো আপনি মোটামুটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের উপরে যদি ফোকাসড থাকেন মোটামুটি আপনার ভালো রেজাল্ট করার পসিবিলিটি খুব ভালো থাকবে। আচ্ছা, সো প্রথমেই আমি বলে নিই, আমি ভেবেছিলাম আমি হচ্ছে 50% ম্যাথমেটিক্যাল প্রশ্ন এবং 50% থিওরিটিক্যাল প্রশ্ন করব, বাট ফরচুনেটলি বা আনফরচুনেটলি যেটাই বলেন, আমি যখন প্রশ্নটা করি তখন আসলে আলটিমেটলি করার পর দেখলাম যে আহ, মোটামুটি 70% প্রশ্ন ম্যাথমেটিক্যাল হয়ে গেছে, 30% বা 25% এর মতো কোয়েশ্চেন হয়তো আপনি ডিসক্রিপটিভ বা হচ্ছে এক্সপ্লেনেটরি প্রবলেম হচ্ছে পাবেন, ঠিক আছে? তো ওইভাবে মেন্টাল প্রিপারেশনটা নিবেন। আর এমন কোনো প্রশ্ন আসলে ডেফিনেটলি আবারও বলছি, আই রিপিট, এমন কোনো প্রশ্ন আসলে করা হয়নি যেই প্রশ্ন সম্পর্কে আমি পড়াই নাই বা ক্লাসে আলোচনা করি নাই। হ্যাঁ, এরকম অনেক সময় দেখা গেছে যে কোনো একটা টপিক পড়াইতে পড়াইতে এডিশনাল কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ক্লাসে আমি হয়তো এইটা এরকম কেন, বা এইটা এইটার মধ্যে পার্থক্য কি, বা এইটা এইটার চাইতে বেটার কেন, এই টাইপের অনেক ধরনের এক্সপ্লেনেশন ক্লাসে হচ্ছে আমি দিয়েছিলাম। হ্যাঁ, তো এই এক্সপ্লেনেশন গুলো আসলে আপনাদের এক্সপ্লেনেটরি যে প্রবলেম গুলো থাকবে সেইগুলোর জন্য আপনাকে ওই জিনিসগুলো ভালো মতো মনে রাখতে হবে। হ্যাঁ, অনেকগুলো হয়তো বইয়ে নাই এক্সপ্লেনেটরি প্রবলেম, বাট আমি ক্লাসে হয়তো আলোচনা করছিলাম বা কোনো পরীক্ষার প্রশ্ন হয়তো আমি দিছিলাম। সো ওই ধরনের সিনারিও গুলো আপনাকে হচ্ছে বেশি বেশি অ্যানালাইসিসে রাখতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো ফল্টের মধ্যে বেসিক্যালি সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দেখেছিলাম, সিমেট্রিক্যাল ফল্ট দেখার পরে তারপর সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে হচ্ছে আমরা বেসিক্যালি ডিরাইভেশন দেখে দেখে তারপর হচ্ছে প্রবলেম সলভ করছিলাম। আবারও বলতেছি প্রবলেম সলভিং এ ফোকাস রাখবেন। প্রবলেম সলভিং হচ্ছে মোটামুটি ভালো রকমের ফোকাস যদি রাখেন, এই এই যে নোটটা আছে এই নোটটাই মোর দেন এনাফ। হ্যাঁ, আপনি যদি এই নোটটাই ভালো মতো প্রবলেম গুলো সলভ করেন সেগুলোই আপনার জন্য মোর দেন এনাফ হবে। আচ্ছা, আমি প্রবলেমের দিকে যাচ্ছি। এই ডিরাইভেশন গুলো তো দেখলাম, এই কানেকশন টপোলজি গুলো একটু ভালো করে দেখবেন, কারণ হইতে পারে যে
বলতে পারে যে কোন একটা সিনারিও দিয়ে বলতে পারে যে আপনাকে সিকোয়েন্স ডায়াগ্রাম আঁকতে দিতে পারে, হ্যাঁ? তো এইটা একটু ভালো মতো মাথায় রাখেন। সো কিভাবে কে কোন কানেকশনের ডায়াগ্রাম আঁকতে হয় সেটা আপনাদের অবশ্যই ভালো মতো জানা থাকতে হবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তো এই প্রবলেম গুলো দেখবেন। প্রবলেম এখানে সব মিলে হয়তো প্রবলেম আছে কয়টা 15-16টার মতো প্রবলেম হবে এই নোটে সব মিলায়। সো এই 15-16টা প্রবলেম যদি কেউ বুঝে বুঝে করতে পারেন, আপনি আসলে ভালো ভালো করবেন। ডেফিনেটলি পরীক্ষাতে ভালো করবেন। এর চেয়ে বেশি আর কিছু বলা সম্ভব না আমার পক্ষে। আচ্ছা, সো ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখবেন। আর আবারও বলতেছি, পরীক্ষার হলে প্রশ্নটা যখন পাবেন, প্রশ্ন প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা দুই জায়গাতেই প্রশ্ন আছে, ঠিক আছে? প্রথম পৃষ্ঠাতেই যা আছে এটা অ্যান্সার করে শেষ করে দিন না, উভয় পৃষ্ঠা উল্টায় দেখবেন, ঠিক আছে? পরীক্ষার হলে অনেকে এটা করে যে প্রথম পৃষ্ঠায় যা থাকে তাই অ্যান্সার করে মনে করো পরীক্ষা শেষ, শেষের প্রশ্ন দ্বিতীয় পাতা উল্টায়ও দেখে না, দুই পেজেই আপনি উল্টায় দেখবেন যে দুই পেজে প্রশ্ন আছে কিনা, ঠিক আছে? আবারও সতর্কতা বাণী আমি দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। সো এইটা হচ্ছে অনেক কিছু। আচ্ছা, এটা হচ্ছে আপনাদেরকে পড়ানোর সময় দাগাইছিলাম। মনে করার কোনো কারণ নাই যে এটা দাগায় দাগে আমি আপনাদের টার্ম ফাইনালে দিয়ে দিছিলাম। এটা মনে করার কোনো কারণ নেই। এটা আমি আসলে আপনাদেরকে ক্লাসে পড়ানোর সময় দাগাইছিলাম, হ্যাঁ? সো অনেকে ভাবতে পারে যে এই পাই গেছি স্যারের নোট। আচ্ছা, এই দাগগুলো বেসিক্যালি আপনাদের আবার বলতেছি, এই দাগগুলো আপনাদেরকে ক্লাসে পড়ানোর সময় আমি হচ্ছে দিছিলাম, হ্যাঁ? সো ওইভাবে খুশি হয়ে লাভ নাই। আপনাকে মোটামুটি সবগুলো প্রবলেমই আসলে ভালো মতো দেখতে হবে। আবারও বলতেছি, যেই প্রবলেম গুলো খুব খুব বেশি এক্সট্রা অর্ডিনারি ওইগুলো আপনি একটু মোটামুটি বুঝে নিলেই হবে। বাট যেই প্রবলেম গুলো আমি খুব বেশি জোর দিতে বলছিলাম বা হচ্ছে একদম ক্লাসে খুব ভালো মতো করানোর জন্য হচ্ছে বলছিলাম, ওই প্রবলেম গুলোতে আপনি হচ্ছে একটু ভালো মতো জোর দিবেন, ঠিক আছে? আর আমি দেখি আপনাদের সাথে একটা প্লেলিস্ট শেয়ার করে দিব, হ্যাঁ? প্লেলিস্ট শেয়ার করে দিব, অর্থাৎ যেই লেকচারটা আসলে এই নোটে আপনি দেখতে পাচ্ছেন এটার আসলে ভিডিও লেকচার আছে, হ্যাঁ? অর্থাৎ আলিগড় ইউনিভার্সিটির যে প্রফেসর আছেন ওনার ভিডিও লেকচারটা আছে। সো আপনারা যদি চান আমি হচ্ছে ওই ভিডিও লেকচারটা আপনাদের কাছে সলভ করে মানে শেয়ার করে দিতে পারি। ওইখানে এই প্রতিটা প্রবলেম কিভাবে বেসিক্যালি সলভ করেছেন উনি সেইগুলো হচ্ছে আপনি ভিডিও রেকর্ডিং আকারে পেয়ে যাবেন। সো আপনারা চাইলে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারেন, আমি আপনাদেরকে প্লেলিস্টের লিংকটা দিয়ে দিব না, হ্যাঁ? জি স্যার, এটা আচ্ছা, দিলে এটা করলে খুব ভালো হবে। খুবই ভালো হয় না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। খুবই ভালো হলে আমাকে একটা নক দিয়ে রাখেন গ্রুপে, আমি ইয়া দিয়ে দিব না। ভিডিও অন্তত প্রবলেম গুলো যদি আপনি ওই ভিডিও থেকে দেখে রাখেন, আপনারা মোটামুটি ওই প্রবলেম গুলো হচ্ছে ভিডিও থেকে দেখলে হয়ে যাবে। সমস্যা হয়েছে কি মানে এক একটা ক্লাস, আচ্ছা কোনো সমস্যা নাই, আপনারা ভিডিও গুলো দেখলেই হবে। আচ্ছা, সো এটা ছিল মোটামুটি আমাদের ফল্ট অ্যানালাইসিস এর ইয়া। আমি আবারও বলতেছি, আমাদের গস সেডেল মেথড থেকে মোটামুটি ধরতে পারেন 25% মার্কস থাকবে। ফল্ট অ্যানালাইসিস থেকে আমাদের নেলি 70% থাকবে। না, 70% হইল না তো। আচ্ছা, 25 আর 70% 5% না। ধরেন হচ্ছে গস সেডাল থাকবে হচ্ছে 25%, আর 60% থাকবে হচ্ছে আপনার ফল্ট থেকে, আর পাওয়ার সিস্টেম স্টেবিলিটি এটা থেকে মনে করেন হচ্ছে 10 থেকে 5% এর মতো হচ্ছে থাকবে। সো এই টপিকটা হচ্ছে পাওয়ার সিস্টেম স্টেবিলিটি, যেটা আমরা হচ্ছে লাস্টের দিকে পড়েছিলাম। আবারও বলছি, যতটুকু আমি পড়াইছি ততটুকুই আপনি দেখবেন। এবং ক্লাসে আমি অলরেডি অনেক কথা আকার ইঙ্গিতে বলছিলাম যে কোন কোন জিনিসটা ইম্পর্টেন্স বেশি। সো জ্ঞানীর জন্য ইশারাই আসলে যথেষ্ট, অনেকে বুঝে গেছে। আমি ক্লাসে চোখে মুখের রিয়েকশন দেখে স্টুডেন্টদের আমি বুঝে গেছি যে এরা আসলে হিন্টস গুলো ধরতে পারতেছে। সো যাই হোক, ওই হিন্টস অনুযায়ী আপনারা প্রিপারেশন নেবেন, বিলিভ মি আপনারা মোটামুটি পাওয়ার সিস্টেম স্টেবিলিটি থেকেও প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, সো এটা ছিল আমাদের পাওয়ার সিস্টেম স্টেবিলিটির পোর্শনটা, যেটা হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই নিচে আরো অনেক কিছু আছে। আমি তো বললাম যে এটা বেসিক্যালি 6 মাসের কোর্স। সো এত কিছু আমরা তো দেখাইতে পারি নাই, বাট আমরা যতটুকু দেখিয়েছি সেটা দেখেই হচ্ছে আমি প্রশ্ন করেছি, ঠিক আছে? সো এটা ছিল আমাদের ওভারঅল সিলেবাসের রিভিউ। অবশ্যই এই ভিডিওটা আপনি যারা আজকে অনুপস্থিত কোনো কারণে, হইতেই পারে অনেক ইম্পর্টেন্ট কাজ থাকতেই পারে, যাই হোক, তো তাদের সাথে হচ্ছে শেয়ার করে দিবেন। আশা করি এই ভিডিওটা দেখলে মোটামুটি সিলেবাস সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া হয়ে গেলে আপনারা লাস্ট কি বলে আর কয়দিন আছে আপনাদের, এই 4-5 দিনে মোটামুটি একটা ভালো কম্প্যাক্ট প্রিপারেশন নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো এটা ছিল মোটামুটি আমাদের সিলেবাসের ওভারভিউ। আর যেহেতু আমি আপনাদেরকে ওই প্রবলেম সলভের ভিডিওগুলো দিয়েই দিব,
সো দ্যাটস ওয়াই আর প্রবলেম সলভিং ক্লাস আমি নিলাম না। বাট আনফরচুনেটলি আপনারা মঙ্গলবার কেন আমাকে ক্লাসের লিঙ্কটা দিলেন না আমি জানলাম, বুঝি নাই। আমি তো বলছিলাম 9টার দিকে একটা লিঙ্ক দেওয়ার জন্য। তো যাই হোক, আহ, এই কারণে আমরা প্রবলেম সলভিং ক্লাসটা আসলে ওইভাবে অ্যাটেন্ড করতে পারি না। যাই হোক, এটাই আপনাদের সাথে আমার শেষ ক্লাস আর কি। It's been a long journey with you guys. Thank you for being cooperative and বিশেষ করে আমি হচ্ছে সিআরদের, আপনাদের সেকশনের যেই 3 সেকশনের যেই সিআর আছে, এ সেকশন হচ্ছে আব্দুল্লাহ, বি সেকশন হচ্ছে শাফিন, সি সেকশন হচ্ছে মামুন, তাদেরকে হচ্ছে স্পেশালি আমি খুব থ্যাঙ্কস দিতে চাই। দে ওয়ার ভেরি হেল্পফুল এন্ড দে নো অ্যাকচুয়ালি হাউ টু টক উইথ টিচার্স অর হ্যান্ডেল টিচার্স regarding a course. So I'm very grateful to them and তাদেরকে অনেক ধন্যবাদ, and you all students should be grateful to them. So they have managed throughout the semester very well. And of course আপনারা যারা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করছেন তাদেরকেও হচ্ছে আমি একদম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি আসলে আপনাদেরকে থ্যাঙ্কস জানাই যে আপনারা বেশ সাপোর্টিভ ছিলেন এবং টু বি অনেস্ট আপনারা খুবই আউটস্ট্যান্ডিং ছিলেন। আপস এন্ড ডাউনস থাকে আপনাদের সাথে, হয়তো কখনো কখনো আমি দেখা গেছে একটু রাগও করছি, আবার হচ্ছে অনেক সময় ঝাড়ি টাড়িও দিছি, ওগুলো আসলে মনে রাখবেন না আনফরচুনেটলি। এটা আসলে কোর্সেরই অংশ। কখনো কখনো হচ্ছে একটু সফট হইতে হয়, আবার কখনো কখনো একটু হার্ড হইতে হয়। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে আমি আপনাদেরকে মোটামুটি ভালোই ফ্লেক্সিবিলিটি দিছি এবং ওইখান থেকেও আমার কিছু লার্নিংস আছে এবং বেসিক্যালি একটা ট্রায়াল এন্ড এররের থ্রুতে অনেক কিছুই শেখা যায়। সো যাই হোক, আপনারা হচ্ছে আচ্ছা আমি হচ্ছে আপনারা যখন স্টেজে এই নাটকটা করছিলেন ওই সময় আমি আসলে ফ্রন্ট রোতে ছিলাম। সো দেখে আমার কাছে খুব ফানি লাগছে জিনিসগুলো। বিশেষ করে আমি তো আচ্ছা যাই হোক, খুব ফানি লাগছে জিনিসটা। বিশেষ করে হচ্ছে ডেভিড, তারপরে হচ্ছে ওই চ্যাট জিটিভির যে বিষয়টা, আমি আসলে খুবই অপ্রস্তুত ছিলাম। আমি স্যার এক্সপেক্ট করি সামিউল হ্যাঁ সামিউল তো ছিল, বাট হচ্ছে ডেভিড হচ্ছে ওই ক্যারেক্টারটা যে প্লে করলো সেটার কথা বলতেছি। আর এছাড়াও প্রথমে তো ছিল চ্যাট জিটিভি রিলেটেড অংশটা, তা আমি হচ্ছে খুব ক্যাজুয়ালি শুনতেছিলাম, পরে আমার নাম শুনে আমি তো হচ্ছে আচমকে উঠলাম, আরে কি বলে চ্যাট জিটিভি। যাই হোক, জিনিসটা খুবই ফানি ছিল। আচ্ছা ঠিক আছে, সো আসলে ওভারঅল কপি আমি আপনাদেরকে শুরুতেই আসলে ক্লাসে বলে দিছি যে কপি চেকের ব্যাপারে আসলে আমি খুবই স্ট্রিক্ট এবং আশা করি আপনারা আসলে আইডিয়া শেয়ারিং তো হয়ে যায়, বাট কিছু তো আসলে নিজস্বতা বৈশিষ্ট্য রাখা দরকার আছে, তাই না? তো যাই হোক, ওভারঅল সিনারিওতে আপনারা হচ্ছে অবশ্যই 17 তারিখ সিটির সময় আপনাদের ল্যাব রিপোর্ট গুলো নিয়ে আসবেন। হ্যাঁ, সবগুলো এক ফাইলে সিরিয়ালি করে নিয়ে আসবেন, ওইটার বেসিসে বেসিক্যালি আপনাদের মার্কিং হবে। কারণ আচ্ছা, একজন হাত তুলছেন, বলেন আপনি। স্যার 17 তারিখ যে সিটিটা ওটা কি একটু মানে 11টার পর নেবেন স্যার? কারণ হচ্ছে যে আমার 9টা থেকে 11টা পর্যন্ত একটা এক্সাম আছে, তারপরে ওই সিটিটা অ্যাটেন্ড করতে পারবো। আচ্ছা, আমাকে এক্সাম রোস্টারটা দেখ। আসলে ওই দিন তো 3 স্লটেই এক্সাম থাকবে, এই একটু মানে দ্বিতীয় স্লটের আগেই হয়তো নিব আর কি। হ্যাঁ, প্রথম পরীক্ষার সময় নেওয়া পসিবল হবে না, দ্বিতীয় পরীক্ষার আগে হয়তো নিব। সো আপনার অ্যাটেন্ড করতে সমস্যা হবে না, আসলে ফাঁকা টাইমে নিতে হবে। ঠিক আছে, 3 সেকশনের একসাথে নিব তো। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো কোয়েরিজ থাকে আপনারা কিন্তু হ্যান্ড তুলে ইন্টারঅ্যাক্ট করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ বলেন, আরেকজন হাত তুলেছে। স্যার পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটির যে টপিকস গুলো আছে স্যার, এখানে তো অনেক মানে অনেক বড় একটা পিডিএফ আর কি। সেখান থেকে যদি হ্যাঁ। স্যার একটু টপিক গুলো যদি একটু মানে সিলেক্ট করে দিতেন যে স্যার এগুলা একটু বেটার হতো। আমি তো মানে ক্লাসে যেই অংশগুলো পড়িয়েছি সেগুলোই হচ্ছে দেখতে বলেছিলাম। আচ্ছা যাই হোক, তারপরে আমি হচ্ছে বলে দিচ্ছি। এই প্রথম পেজটা থাকবে, দ্বিতীয় পেজটাও থাকবে, তৃতীয় পেজটাও থাকবে, চতুর্থ পেজের এই ফেজো ডায়াগ্রামটা পড়াই নাই, যেহেতু এটা দেখার দরকার নাই। এই ফেজো ডায়াগ্রামটা তো পড়াই নাই। হ্যাঁ, সো এটা না দেখলেও হবে। তারপরে হচ্ছে এই পোর্শন গুলো, এই গ্রাফ গুলো না একটু বেশি ইম্পর্টেন্স দিতে হবে। হ্যাঁ, এই গ্রাফ গুলো কিন্তু আমি অনেক সময় লাগায় পড়াইছি গ্রাফ গুলো, ঠিক আছে? তারপরে হচ্ছে এই তো ইনার্শিয়া কনস্ট্যান্ট, হাবিজাবি, বুজুং বাজুং, সুইং ইকুয়েশনটাতে একটু ইম্পর্টেন্স দিবেন। হ্যাঁ, সুইং ইকুয়েশনটাতে একটু ইম্পর্টেন্স দিবেন। এই গ্রাফ গুলো একটু দেখে রাখবেন। ঠিক আছে, মোটামুটি এই সুইং ইকুয়েশন পর্যন্ত দেখলেই আসলে হবে। সুইং ইকুয়েশন পর্যন্ত দেখলেই হবে। সো মোটামুটি কত 10 পেজের মতো দেখতে হবে, প্রথম 10টা পেজ ওই ফেজর ডায়াগ্রাম বাদ দিয়ে মোটামুটি একটু রিভিউ করলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। সো স্যার এখানে ম্যাথ দেখা লাগবে না? হ্যাঁ স্যার এখানে ম্যাথ দেখা লাগবে না?
ম্যাথ আপনি আপনি চাইলে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ম্যাথ আপনি চাইলে দেখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, সো যে জিনিসটা আসলে বলতে যাচ্ছিলাম, তো ঠিক আছে, আপনারা 17 তারিখ পরীক্ষাটা অ্যাটেন্ড করেন, যেহেতু অলরেডি আপনারা একটা রিগোরাস প্রিপারেশন নিবেন টার্ম ফাইনালের জন্য। তো 17 তারিখ পরীক্ষাটা আশা করি খুব ভালো হবে। আমি তো ভাবছিলাম 12 তারিখে পরীক্ষাটা নিব, এই কারণে প্রশ্নটা খুব সহজ করছিলাম। এখন আসলে 17 তারিখে খুব হেভি প্রিপারেশন নিয়ে নিলে আসলে পরীক্ষাটা আপনাদের কাছে খুব বেশি পানি ভাত মনে হবে। তো আনফরচুনেটলি প্রশ্ন আসলে প্রিন্ট করে ফেলছি। প্রশ্ন করতাম। স্যার যাই হোক, আপনার সহজ কোশ্চেনই পারি না স্যার, প্লিজ আর কঠিন দেন না স্যার। না লাস্ট না, আচ্ছা মানে ওই সহজ প্রশ্নটাই আসলে প্রিন্ট হয়ে গেছে, হ্যাঁ, ওইটা আসলে চাইলেও আমি করতে পারবো না। ওই সহজ প্রশ্নেই আসলে পরীক্ষা হবে। আর ডেফিনেটলি পরীক্ষার সময় আপনি যদি চান যে আপনার সিটি 3 ডাবল কাউন্ট হোক সিটি 2 বাদে, তো ওইটা হচ্ছে উপরে লিখে দেবেন, ওইটা আমি পরীক্ষার হলের সময় বলে দিব আর কি। আচ্ছা যাই হোক, আরেকটা যে জিনিসটা বলতে চাই, যেহেতু পরীক্ষার চলাকালীন মাঝখানে আমি পরীক্ষাটা নিব, সো কাইন্ডলি কেউ লেট করবেন না, হ্যাঁ। হয়তো মাঝখানে একটা আধা ঘন্টার উইন্ডো আমি পাবো ওপেন, তো ওই আধা ঘন্টার উইন্ডোটাতে হচ্ছে আমি পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করব। সো কাইন্ডলি কেউ লেট করবেন না। আমি যখন টাইমটা জানাই দিব এক্সাম রোস্টার দেওয়ার পর, সো অবশ্যই ওই টাইমটার মধ্যে হচ্ছে আপনারা অ্যাটেন্ড করবেন। আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে। সো আরেকটা জিনিস ফর্মালি আসলে আমি যেই জিনিসটা সব সময় আমার স্টুডেন্টদের সাথে বলি, আমি বি সেকশনে অলরেডি বলছি, আমি বেশ অনেকদিন যাবত হচ্ছে স্টুডেন্ট পড়াই। সো এভরি কোর্স, অ্যাডমিশন হোক বা হচ্ছে এইচএসসি হোক বা হচ্ছে আপনাদেরকে এখন হচ্ছে ট্রিপল এর কোর্স গুলো পড়াচ্ছি, আমি আসলে লাস্টে যে জিনিসটা বলি, এটা একান্ত আমার হচ্ছে পার্সোনাল পার্সপেক্টিভ থেকে শেয়ার করা, হ্যাঁ। আসলে আমরা তো সবাই মানুষ, প্রত্যেকের বিশ্বাস থাকে, বিভিন্ন ধর্ম অনুযায়ী বিভিন্ন মানুষ তার বিশ্বাসগুলো হচ্ছে সাজায়। তো আমি আসলে যে জিনিসটার পার্সপেক্টিভ থেকে কথা বলছি, মনে রাখবেন এখন যে কথাগুলো বলছি এগুলো ফর্মালিটির জন্য বলছি না, এখন তো আন্তরিক ভাবেই আসলে কথাগুলো আমি বলছি, হ্যাঁ। সো মানুষ হিসেবে আসলে প্রতিটা মানুষেরই আসলে কিছুটা দায়িত্ব থাকে, হ্যাঁ। যখনই সে কোনো একটা কিছুর জন্য অ্যাসাইন্ড হয়, সো সেটা তার দায়িত্ব হিসেবেই আসলে কাউন্ট হয়। আর অ্যাজ এ হিউম্যান বিং আমাদের আসলে পারফেকশন আমাদের মাঝে একটু কমই আছে, আমাদের ভুল ত্রুটি এগুলো হয়ে যায়, হ্যাঁ। সো থ্রু আউট দ্য সেমিস্টার আমি আসলে পাওয়ার সিস্টেম আপনাদেরকে পড়িয়েছি, এবং হচ্ছে আমি কতটুকু হক আদায় করতে পেরেছি আসলে সেটা আমি জানি না। সো দ্যাটস ওয়াই আমি আসলে আপনাদের কাছে ওই জিনিসটাই জানতে চাচ্ছি, বা হচ্ছে আপনাদের কাছে আসলেই একান্তভাবে ক্ষমা প্রার্থী, কারণ প্রতিটা মানুষের পক্ষে আসলে 100% হক আদায় করাটা আসলে একটু টাফ। সো আমার হয়তো এখানে কিছু কমতি বা ঘাটতি হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমি আসলে আপনাদের কাছে আবারও বলছি, এটা ফর্মালিটির জন্য বলছি না, আমি আন্তরিকভাবেই বলছি। আমি আসলে আপনাদের কাছে হচ্ছে ক্ষমা প্রার্থী যে হয়তো আমি পুরোটা হক আদায় করতে পারি নাই। সো দ্যাটস ওয়াই আপনারা সবাই আমাকে হচ্ছে ক্ষমা করে দিবেন বলে আমি আশা করি, এবং ডেফিনেটলি আমি বিশ্বাস করি একদিন আমার মারা যাইতে হবে ভাই। সো বান্দার হক জিনিসটা আসলে খুব টাফ, হ্যাঁ। সাপোজ আপনি কোন এক কারণে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, আপনি হচ্ছে এইটা কিন্তু তওবা করে ফেললে আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ মাফ করে দিবে, কারণ এটা আল্লাহর হক ছিল। কিন্তু আপনি কারো 10 টাকা মেরে দিছেন, এটা বড় ডেঞ্জারাস জিনিস, হ্যাঁ। সো এই হকের ব্যাপারে আসলে আমি খুবই সেনসিটিভ। সো দ্যাটস ওয়াই আমি আসলে আপনাদের কাছে ফর্মালি এবং আন্তরিকভাবে হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা একটা হকের বিষয় ছিল, এটা মারাত্মক হক, আপনার হক ছিল যে আপনারা খুব বেশি শিখবেন। সো আমি আসলে চেষ্টা করেছি আমার এন্ড থেকে যতটুকু শেখানো যায়। সো তারপরেও মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতে পারে, এই কারণে আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং এতে লজ্জার কিছুই নাই, হ্যাঁ। আমি মনে করি এতে লজ্জার কিছুই নাই, ফর মাই সেফটি। দ্যাটস ওয়াই আমি আসলে আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলে আমার বেস্ট চেষ্টাটা করেছি, এবং ভুল ত্রুটির কারণে হয়তো অনেক কিছু দিতে পারি। সো দ্যাটস ওয়াই এটাই বলা ছিল। শেষ অফলাইনে বলতে পারলে আরো ভালো হইতো, আরো জিনিসটা হচ্ছে আপনাদের সাথে কানেক্ট করা যাইতো। সো দ্যাটস ওয়াই অনলাইনেই বললাম। আশা করি আপনারা কোনো রাগ বা কষ্ট রাখেন নাই আমার উপর, ঠিক আছে। মোটামুটি এটাই আমাদের ফর্মাল ক্লাসের এন্ডিং। আপনারা কেউ কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, নয়তো আমি অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করবো। আপনারা অ্যাটেন্ডেন্সটা চ্যাটে বেসিক্যালি দিয়ে দেন, হ্যাঁ। এখনই অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে দেন চ্যাট বক্স। স্যার আমাদের জন্য স্যার দোয়া করেন যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি। হ্যাঁ আরেকটা হ্যাঁ, বিষয় অবশ্যই স্যার, অবশ্যই। আচ্ছা, মানে এন্ডিং বলতে আমি বোঝাচ্ছি আপনাদের সাথে আমার কোর্সের এন্ডিং। আমি তো ডিপার্টমেন্টে আছি, বিলিভ মি আপনাদের যে কোনো ধরনের
সাজেশনের জন্য, পরামর্শের জন্য, বা যে কোনো টপিক রিলেটেড আপনার যদি মনে হয় যে না ইমতিয়াজ স্যারের সাথে কথা বললে জিনিসটা একটু ভালো হবে, আমার রুম 315 আপনাদের জন্য সব সময় খোলা। ইউ ক্যান কাম এনি টাইম ইফ ইউ ওয়ান্ট টু ডিসকাস, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমি কোর্সের এন্ডিং এর পার্সপেক্টিভে বলছি, বাট আমি আলহামদুলিল্লাহ ডিপার্টমেন্টে আছি। যখনই আপনার কোনো বিষয়ে হচ্ছে মনে হয় যে না ইমতিয়াজ স্যারের সাথে একটু কথা বললে বেটার হবে, সো ইউ ক্যান কাম। আচ্ছা, সো আপনারা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি